ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। গত ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম শুরু করছিলাম। তো প্রথমে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেম দেখছি, তারপর সেকেন্ড অর্ডার সিস্টেম গত ক্লাসে শুরু করছিলাম। সেকেন্ড অর্ডার সিস্টেমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। আজকে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সাপোজ এরকম একটা ট্রান্সফার ফাংশন দেয়া আছে যে gs ইকুয়ালস টু 100 বাই s স্কয়ার প্লাস 15s প্লাস 100। তারপর বলছি ফাইন্ড টিপি পার্সেন্ট os ts এন্ড tr, মানে পিক টাইম, পার্সেন্ট ওভারশুট, সেটলিং টাইম আর রাইজ টাইম, এগুলা বের করতে বলছে। সো এগুলা বের করার জন্য যে ইকুয়েশন গুলো আছে ওইগুলো আমরা গত ক্লাসে দেখছি। তাহলে এই ইকুয়েশন গুলোর মধ্যে আমরা যদি দেখি টিপি ইকুয়ালস টু পাই বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার, আমাদের ওমেগা এন এবং জিটা এই দুইটা ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে বাদ বাকি সবগুলা প্যারামিটার বের করা সম্ভব। তাহলে ওমেগা এন এবং জিটা এটা আমরা ট্রান্সফার ফাংশন থেকে বের করা শিখছি। যেমন এইটাকে যদি আমরা জেনারেলাইজড ফরম্যাটের সাথে কম্পেয়ার করি তাহলে gs ইকুয়ালস টু আমরা জানি b বাই s স্কয়ার প্লাস as প্লাস b, এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা জানি b ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এন স্কয়ার। সো ওমেগা এন স্কয়ার এইটা সমান হবে 100। এই জায়গা থেকে ওমেগা এন পাবো আমরা 10। সিমিলারলি 2 জিটা ওমেগা এন এটা ইকুয়ালস টু হচ্ছে a। সো 2 জিটা ওমেগা এন এটা সমান হবে 15। ওইটা থেকে আমরা সলভ করে জিটা এর ভ্যালু পাবো 0.75। তাহলে এই দুইটা ভ্যালু বের করার পরে আমরা যদি এখন জাস্ট এই ভ্যালুগুলোকে এই ইকুয়েশনে বসায় দেই, টিপি ইকুয়ালস টু পাই বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার, এটাতে যদি এইগুলাকে সাবস্টিটিউট করি তাহলে পিক টাইম পাবো 0.475 সেকেন্ড। সিমিলারলি সেটলিং টাইম আমরা বের করতে পারবো 4 বাই জিটা ওমেগা এন এই ইকুয়েশন ইউজ করে। সো এটা পাবো 0.533। আর পার্সেন্ট ওভারশুট সমান জানি ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। সো এই জায়গায় জিটা ইকুয়ালস টু 0.75 বসাইলে ওভারশুট পাবো 2.838%। তারপর রাইজ টাইম বের করার জন্য আমরা বলছি যে চার্ট দেয়া থাকবে অথবা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন যেটা আছে ওইটা ইউজ করব। যেহেতু এই জায়গায় চার্ট দেয়া আছে সো আমরা চার্ট থেকে ভ্যালু বের করতে পারবো। সো চার্ট থেকে ভ্যালু বের করার সময় আমরা দেখব যে ড্যাম্পিং রেশিও হচ্ছে 0.75। সো 0.75 এর করেসপন্ডিং নরমালাইজড রাইজ টাইম কোনটা এটা দেখবো। সো 0.75 এর করেসপন্ডিং নরমালাইজড রাইজ টাইম হচ্ছে অলমোস্ট 2.3 সেকেন্ড। সো নরমালাইজড রাইজ টাইমকে যদি আমরা ওমেগা এন দিয়ে ডিভাইড করি তাহলে রাইজ টাইমটা পাবো 0.23 সেকেন্ডস। সো এইভাবে আমরা ট্রান্সফার ফাংশন থেকে সেকেন্ড অর্ডার সিস্টেম হইলে তার সবগুলো ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারবো ইজিলি। এখন যদি ট্রান্সফার ফাংশন থেকে বের না করে আমরা পোল জিরো প্লট থেকে বের করতে চাই তাহলে কিভাবে করব? যেমন সেকেন্ড অর্ডার সিস্টেম যেহেতু সো তার দুইটা পোল থাকবে। আমরা যদি ধরি এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড সিস্টেম তাহলে তার দুইটা কমপ্লেক্স পোল থাকবে। তো কমপ্লেক্স পোল দুইটার লোকেশন আমরা আগের ক্লাসে দেখছি যে এইভাবে আমরা বের করতে পারি যে মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস ওমেগা এন রুট ওভার জিটা স্কয়ার মাইনাস 1। সো এটা যখন আন্ডার ড্যাম্পড সিস্টেম হবে তখন এই পার্টটা ইমাজিনারি হবে, সরি এই পার্টটা তখন ইমাজিনারি হবে কারণ জিটা লেস দেন 1 হবে, 0 লেস দেন জিটা লেস দেন 1। এই কন্ডিশনের জন্য দুইটা কমপ্লেক্স পোল পাবো আমরা। সো এই জায়গায় দুইটা কমপ্লেক্স পোলের লোকেশন বলে দেয়া আছে, তার মানে জিটা ওমেগা এন এটা হচ্ছে রিয়েল পার্ট। সো জিটা ওমেগা এন এটা হচ্ছে পোলের রিয়েল পার্ট, এটাকে আমরা বলতেছি সিগমা ডি। আর ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার এই পার্টটা হচ্ছে পোলের ইমাজিনারি পার্ট। সো ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটাকে আমরা বলতেছি ওমেগা ডি। তাহলে দুইটা পোলের লোকেশন পেলাম, একটা পাচ্ছি প্লাস জে ওমেগা ডি তে আর একটা মাইনাস জে ওমেগা ডি তে। আর রিয়েল পার্ট দুইটার জন্যই সমান, সেটা হচ্ছে সিগমা ডি মাইনাস সিগমা ডি। সো এই দুইটা লোকেশন পাইলাম পোলের। এখন আমরা সেটলিং টাইমের ইকুয়েশন জানি ts ইকুয়ালস টু হচ্ছে 4 বাই জিটা ওমেগা এন। আর জিটা ওমেগা এন হচ্ছে কি এই পোলের রিয়েল পার্টের ম্যাগনিটিউডটা মিন করতেছে। সো জিটা ওমেগা এন কে আমরা বলতেছি এই পোলের রিয়েল পার্ট, এটাকে সিগমা ডি বলতেছি।
সো ts সমান আমরা লিখতে পারি 4/sigma d equals to 4 by real part. সো পোলের যে লোকেশন আছে ওই লোকেশনের রিয়েল পার্ট দিয়ে যদি আমরা 4 কে ডিভাইড করি তাহলে সেটলিং টাইমটা পাবো। সিমিলারলি পিক টাইম বের করার ক্ষেত্রে পাই বাই ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার। সো ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার এটা হচ্ছে কমপ্লেক্স পোলের ইমাজিনারি পার্টটা মিন করতেছে। সো আমরা যদি পাই বাই ওমেগা ডি করি, দ্যাট মিন্স পাই বাই ইমাজিনারি পার্ট করি, তাহলে পিক টাইমটা পাবো। সো পোলের লোকেশন থেকে, কমপ্লেক্স পোলের লোকেশন থেকে আমরা সেটলিং টাইম পিক টাইম দুইটাই বের করতে পারবো। রিয়েল পার্ট দিয়ে 4 কে ডিভাইড করলে সেটলিং টাইমটা পাবো, আর ইমাজিনারি পার্ট দিয়ে পাই কে ডিভাইড করলে আমরা পিক টাইমটা পাবো। এখন যদি আমরা ওমেগা এন বের করতে চাই, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা, সো ওমেগা এন কিভাবে বের করব? ওমেগা এন হচ্ছে রেডিয়াল ডিসটেন্স অফ দা পোল ফ্রম দা অরিজিন। মানে এটা হচ্ছে আমরা যদি অরিজিন থেকে এই পোলের রেডিয়াল ডিসটেন্সটা বের করি, সো এই ডিসটেন্সটা মিন করতেছে কি? এইটার অ্যাবসলিউট ভ্যালু। দ্যাট মিন্স আমরা যদি এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার করে রুট করি তাহলে যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে এইটা থেকে এইটার রেডিয়াল ডিসটেন্স। সো এটা করে দেখলে দেখা যাবে এই ভ্যালুটা হচ্ছে ওমেগা এন আসতেছে। সো ওমেগা এন বের করার জন্য, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার জন্য জাস্ট অরিজিন থেকে ওই পোলের রেডিয়াল ডিসটেন্সটা বের করলেই ওমেগা এনটা পাওয়া যাবে। সিমিলারলি যদি আমরা জিটা বের করতে চাই, জিটা সমান আমরা জানি কি? এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড। আর এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি হচ্ছে সিগমা, আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা এন। সো এটা হচ্ছে আমাদের সিগমা আর এটা হচ্ছে ওমেগা এন। দ্যাট মিন্স সিগমা ডিভাইডেড বাই ওমেগা এন, এটা হচ্ছে তাহলে কস থিটা, মানে এই অ্যাঙ্গেলের কোসাইন। সো জিটা ইকুয়ালস টু হবে এই অ্যাঙ্গেলের কোসাইন। তাহলে আমরা জাস্ট পোলের লোকেশন থেকে সেকেন্ড অর্ডার সিস্টেমের সবগুলা ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারবো। পোলের রিয়েল পার্ট দিয়ে 4 কে ডিভাইড করলে আমরা সেটলিং টাইমটা পাবো। দ্যাট মিন্স সেটলিং টাইম শুধুমাত্র রিয়েল পার্টের উপর ডিপেন্ড করতেছে। 4 যেহেতু কনস্ট্যান্ট, সো রিয়েল পার্ট চেঞ্জ না করলে সেটলিং টাইম চেঞ্জ হবে না। সিমিলারলি পিক টাইম এটা শুধুমাত্র ইমাজিনারি পার্টের উপর ডিপেন্ড করতেছে। ইমাজিনারি পার্ট চেঞ্জ না করলে পিক টাইমও চেঞ্জ হবে না। আর ওমেগা এন এটা হচ্ছে কি? অরিজিন থেকে পোলের রেডিয়াল ডিসটেন্স, এইটা নিলে আমরা ওমেগা এনটা পাবো। সো শুধুমাত্র পোলের লোকেশন থেকেই আমরা সবগুলা ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারবো। আর যেটা কিভাবে বের করব? এই রেডিয়াল লাইনটা এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই অ্যাঙ্গেলের কোসাইন নিলেই আমরা জিটা পাবো। তাহলে এই কোসাইন ভ্যালুটা যদি, এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ না হয় তাহলে জিটাও চেঞ্জ হবে না। তাহলে পোলের লোকেশন যদি আমরা এখন যদি এটা একটু খেয়াল করি, এখানে কি মিন করতেছে দেখো, ts1 এটা হচ্ছে একটা সেটলিং টাইম। দ্যাট মিন্স এই লাইন বরাবর যদি আমি পোলের লোকেশনটাকে চেঞ্জ করি, ভার্টিক্যালি চেঞ্জ করি পোলের লোকেশনকে, তাহলে হচ্ছে কি তার রিয়েল পার্ট সেম থাকতেছে। সো সে একই সেটলিং টাইমে থাকবে, ts1 ছিল 1ই থাকবে, সেটলিং টাইমটা চেঞ্জ হবে না। এই বরাবর পোলকে চেঞ্জ করলে রিয়েল পার্ট যেহেতু সেম থাকতেছে সেটলিং টাইম চেঞ্জ হবে না। কিন্তু যখনই আমরা রিয়েল পার্ট চেঞ্জ করে আরেকটা লাইনে যাব তখন আবার সেটলিং টাইম চেঞ্জ হবে। এখন আমরা এই জায়গায় কি করতেছি? 4 বাই রিয়েল পার্ট। সো রিয়েল পার্টের ভ্যালু যত বাড়বে সেটলিং টাইমটা তত কমবে। তাহলে এই জায়গায় ts2 এটা লেস দেন ts1 হবে। সো ts2 লেস দেন ts1। সিমিলারলি পিক টাইমের ক্ষেত্রে আমরা দেখছি যে ইমাজিনারি পার্টের উপর ডিপেন্ড করে। সো ইমাজিনারি পার্ট যদি চেঞ্জ না হয়, যেমন এই জায়গার মধ্যে এই লাইন বরাবর হরিজন্টালি যদি আমরা মুভ করি তাহলে ইমাজিনারি পার্ট চেঞ্জ হচ্ছে না, একটাই ভ্যালু থাকতেছে, ইমাজিনারি ভ্যালু। সব পিক টাইমও চেঞ্জ হবে না। কিন্তু যখনই আমরা ইমাজিনারি পার্ট চেঞ্জ করে আরেকটা হরিজন্টাল লাইনে যাব তখন পিক টাইমটা চেঞ্জ হবে। সো এই জায়গায় সিমিলারলি আমরা ইমাজিনারি পার্ট দিয়ে ডিভাইড করতেছি। সো ইমাজিনারি পার্ট যত বড় হবে পিক টাইম তত কমবে। সো tp2 লেস দেন tp1 হবে। আবার পার্সেন্ট ওভারশুট এটা ডিপেন্ড করে কিসের উপরে? জিটা এর উপরে, ড্যাম্পিং রেশিও। আর জিটা হচ্ছে এই অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালু। সো এই অ্যাঙ্গেল যদি চেঞ্জ না হয়, মানে আমরা যদি এই লাইন বরাবর মুভ করতে থাকি, তাহলে যেমন এই জায়গায় একটা পোল ছিল, পরে যদি আমরা এই পোলকে চেঞ্জ করে এই জায়গায় নিয়ে যাই তাহলে তার পার্সেন্ট ওভারশুট বা জিটা ভ্যালুর কোনো
চেঞ্জ হবে না, যেহেতু অ্যাঙ্গেলটা সেমই আছে। কিন্তু যখন আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে আরেকটা অ্যাঙ্গেলে আসবো, তখন হচ্ছে তার পার্সেন্ট ওভারশুটটা চেঞ্জ হবে। সো এই জায়গায় সিমিলার রিলেশন পার্সেন্ট ওভারশুট 1 লেস দেন পার্সেন্ট ওভারশুট 2। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো, এই জায়গায় কি হচ্ছে, এই যে তিনটা পোলের লোকেশন দেখানো হচ্ছে। প্রথম কেস, ফার্স্ট কেসে দুইটা পোল আছে এই জায়গায় 1, সেকেন্ড কেসে হচ্ছে আমরা পোলটাকে আরেকটু ইমাজিনারি পার্টটাকে চেঞ্জ করছি। দেখো এই জায়গায় কিন্তু রিয়েল পার্টটা সেম, তিনটা পোলেরই সেম রিয়েল পার্ট একই জায়গায়, কিন্তু ইমাজিনারি পার্ট আগে ছিল এই জায়গায়, পরে আরেকটু বাড়াইছি, পরে আরেকটু বাড়াইছি। সো ইমাজিনারি পার্টটা শুধু চেঞ্জ হচ্ছে। আবার ইমাজিনারি পার্ট চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, অ্যাঙ্গুলার লাইন যদি আমরা দেখি, এই জায়গা থেকে এই জায়গায় দেখাই, যেমন প্রথম পোলের ক্ষেত্রে এই হচ্ছে তার অ্যাঙ্গেল, সেকেন্ড পোলের ক্ষেত্রে এই, থার্ড পোলের ক্ষেত্রে এই। তাহলে এটার কোসাইন ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু রিয়েল পার্টটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে আমাদের চেঞ্জ হচ্ছে ইমাজিনারি পার্ট আর কোসাইন, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। রিয়েল পার্ট যেহেতু কনস্ট্যান্ট, তো তিনটা কেসেই সেটলিং টাইম সমান থাকবে। তো দেখো একই টাইমে আসার পরে এই জায়গায় তিনটাই সেটেল হচ্ছে। সো এই জায়গায় সেটলিং টাইমটা সমান, একই টাইম পরে তিনটাই সেটেল হচ্ছে। কিন্তু যেহেতু ইমাজিনারি পার্ট আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, সো আস্তে আস্তে আমরা যত পোলের, যেমন নাম্বার 3 যেটা, ওইটাতে পিক টাইম সবচেয়ে কম হবে, যেহেতু তার ইমাজিনারি পার্টের ভ্যালু সবচেয়ে বেশি। তো 3 তে পিক টাইম সবচেয়ে কম, 2 তে পিক টাইম আরেকটু কম, আর 1 এ সবচেয়ে বেশি পিক টাইম হবে। পিক টাইম বেশি মানে কিন্তু পিক বেশি না, এটাতে কিন্তু অনেক সময় পেচ লাগে, যে পিক টাইম বেশি দ্যাট মিন্স পিক বেশি না, মানে এই জায়গায় কিন্তু পেচ লাগাবে না। পিক টাইম হচ্ছে কি, পিকে পৌঁছাইতে যে টাইমটা লাগে ওইটা। সো নাম্বার 3 তে পিক টাইম হচ্ছে সবচেয়ে কম, সো সে খুব তাড়াতাড়ি পিকে পৌঁছাবে। সো 3 তে পিক টাইম কম, 2 তে তার চেয়ে একটু বেশি, 1 এ আরেকটু বেশি। সো এটা হচ্ছে পিক টাইম। এখন আমরা যদি পার্সেন্ট ওভারশুটটা দেখি, তো পার্সেন্ট ওভারশুটের ক্ষেত্রে দেখো নাম্বার 3 তে পার্সেন্ট ওভারশুট সবচেয়ে বেশি এই জায়গায়, তারপর নাম্বার 2 তে পার্সেন্ট ওভারশুট আরেকটু কম, নাম্বার 1 এ আরেকটু কম। তো এই জায়গায় শুধুমাত্র রিয়েল পার্টটা কনস্ট্যান্ট, এই জন্য সেটলিং টাইমটা কনস্ট্যান্ট। সিমিলারলি এই জায়গার ক্ষেত্রে দেখো, পোলটাকে আমরা পোলের লোকেশন এইভাবে চেঞ্জ করতেছি। সো একই ইমাজিনারি ভ্যালুতে আসে সে, ইমাজিনারি পার্ট হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু রিয়েল পার্ট চেঞ্জ হচ্ছে আর অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। সো সেটলিং টাইম চেঞ্জ হবে, পার্সেন্ট ওভারশুট চেঞ্জ হবে, কিন্তু পিক টাইমটা সমান থাকবে। তাহলে এই জায়গায় দেখো একই টাইমে দুইটাই পিকে পৌঁছাচ্ছে, সো তাদের পিক টাইম সমান, কিন্তু 1 এর ক্ষেত্রে ওভারশুট বেশি, 2 তে ওভারশুট কম। আবার সেটলিং টাইম দেখো, 2 যেটা আছে এটাতে সেটলিং টাইম কম হবে, কারণ রিয়েল পার্টটা বেশি। সো কম হওয়ার কারণে এটা তাড়াতাড়ি সেটেল হয়ে গেছে, এই জায়গায় এইটা সেটেল হয়ে গেছে। কিন্তু নাম্বার 1 পোল যেটা সিস্টেম, যেটা এটা সেটেল হইতে টাইম বেশি নিচ্ছে। সিমিলারলি থার্ড কেসে এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে কি আমরা একই অ্যাঙ্গুলার লাইন বরাবর পোলকে চেঞ্জ করতেছি। তাহলে এক ফার্স্ট কেস থেকে সেকেন্ড কেস, এই জায়গায় আমাদের চেঞ্জ হচ্ছে কি কি, অ্যাঙ্গেলটা ঠিক থাকতেছে সব সময়। তো অ্যাঙ্গেল যদি ঠিক থাকে, পার্সেন্ট ওভারশুট ঠিক থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু চেঞ্জ হচ্ছে কি, রিয়েল পার্টটা চেঞ্জ হচ্ছে, আবার ইমাজিনারি পার্টটাও চেঞ্জ হচ্ছে। সো সেটলিং টাইমও চেঞ্জ হবে, পিক টাইমও চেঞ্জ হবে। 3 তে রিয়েল পার্টও বেশি, ইমাজিনারি পার্টও বেশি। সো থার্ড কেসে সেটলিং টাইম পিক টাইম দুইটাই সবচেয়ে কম হবে, সেকেন্ড কেসে আরেকটু বেশি হবে, ফার্স্ট কেসে আরেকটু বেশি হবে। তাহলে আমরা যদি দেখি এই জায়গায় ফিগারে দেখো, থার্ড কেসে তার পিক টাইম, সে খুব তাড়াতাড়ি পিকে পৌঁছাইছে, আবার সেটেল হয়েছে তাড়াতাড়ি, তার পিক টাইম সেটলিং টাইম দুইটাই কম। সেকেন্ড কেসে পিক টাইম আরেকটু বেশি, সেটলিং টাইম আরেকটু বেশি, ফার্স্ট কেসে দুইটাই বেশি। কিন্তু ওভারশুট তিনটাতে কিন্তু পার্সেন্ট ওভারশুট হচ্ছে সেম। তো এইভাবে আমরা পোল, কিভাবে পোল চেঞ্জ হইলে একটা সিস্টেমের তার ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে চেঞ্জ হবে, এগুলা থেকে আমরা এইভাবে বের করতে পারবো। এই জায়গায় কি বলছে, given the system shown in figure 4.21, find J and D to yield 20% overshoot and a settling time of 2 seconds for a step input of torque T.
এই জায়গায় একটা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম দিয়ে দিছে, তারপর বলছে কি কে এর ভ্যালু দিয়ে দিছে। এখন জে এবং ডি এই দুইটার ভ্যালু বের করতে বলছে যদি 20% ওভারশুট হয় এবং সেটলিং টাইম 2 সেকেন্ড হয়। সো এই দুইটার ভ্যালু ইউজ করে আমরা কিভাবে জে এবং ডি এই দুইটা ভ্যালু বের করতে পারি। তো প্রথমে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের এই ভ্যালুগুলা ইউজ করার জন্য ট্রান্সফার ফাংশনটা লাগবে। তাহলে আমরা কি করব, এইসব ম্যাথের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করতে হবে। তো এটা যেহেতু রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, এরকম সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা বের করা শিখছি যে জে এস স্কয়ার প্লাস ডি এস প্লাস কে ইন্টু থিটা এস, এটা সমান হবে টি এস। তো এই জায়গা থেকে থিটা এস বাই টি এস যদি বের করি, এইটা হবে ট্রান্সফার ফাংশন জি এস। তাহলে ট্রান্সফার ফাংশন জি এস এইটার জন্য আর দেখানো হয় না, এগুলো যেহেতু তোমরা করে আসছো অলরেডি, অনেকগুলা করে আসছো। সো আমরা প্রথমে এটা ট্রান্সফার ফাংশন বের করলাম। ট্রান্সফার ফাংশনটা পাচ্ছি কি 1 বাই জে ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস ডি বাই জে ইন্টু এস প্লাস কে বাই জে। সো এইটা হচ্ছে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তাহলে এখন এইটার সাথে যদি আমরা জেনারেল ইকুয়েশনটা কম্পেয়ার করি, সেকেন্ড অর্ডার সিস্টেমের জানি আমরা এইটা, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পারি ওমেগা এন স্কয়ার এটা সমান হবে কে বাই জে। তাহলে ওমেগা এন সমান হবে রুট ওভার কে বাই জে। সিমিলারলি 2 জিটা ওমেগা এন এটা সমান হবে ডি বাই জে। সো এই ভ্যালুগুলা থেকে কে এর ভ্যালু আমরা জানি, তাহলে জে এবং ডি এই দুইটা বের করতে পারবো যদি আমরা ওমেগা এন এন্ড জিটা এই দুইটা ভ্যালু বের করতে পারি। এখন সেটলিং টাইমের ইকুয়েশন আমরা জানি টি এস সমান হচ্ছে 4 বাই জিটা ওমেগা এন। সো টি এস দেয়া আছে 2 সেকেন্ডস। সো এই জায়গা থেকে জিটা ওমেগা এন পাবো। আবার পার্সেন্ট ওভারশুট এইটা জানি আমরা, পার্সেন্ট ওভারশুট থেকে জিটা এর ভ্যালু বের করতে পারি, কারণ পার্সেন্ট ওভারশুট হচ্ছে জিটা এর সাথে রিলেটেড। এই এই ইকুয়েশনটা হচ্ছে কি পার্সেন্ট ওভারশুট থেকে জিটা বের করার। আমরা জানি পার্সেন্ট ওভারশুট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার, যেমন এই জায়গায় যেটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই বাই রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। সো এই ইকুয়েশন ইউজ করে আমরা একটা পার্টিকুলার ওভারশুটের জন্য জিটা এর ভ্যালু বের করতে পারবো। তাহলে এই জায়গায় জিটা পাচ্ছি কত, এই যে এই জায়গায় জিটা পাচ্ছি 0.456। এখন এই জিটা ভ্যালু কিসের সমান দেখো, যে টিএস এটা হচ্ছে 4 বাই জিটা ওমেগা এন, এই জায়গা থেকে আমরা 2 জিটা ওমেগা এন এটা সমান পাচ্ছি 4। আবার 2 জিটা ওমেগা এন এটা সমান আমরা জানি ডি বাই জে। সো 2 জিটা ওমেগা এন এটা ইকুয়ালস টু হচ্ছে ডি বাই জে, দ্যাট মিন্স ডি বাই জে ইকুয়ালস টু 4। আবার এই জায়গা থেকে জিটা সমান হচ্ছে 4 বাই 2 ওমেগা এন, এই জায়গা থেকে জিটা সমান আমরা বের করতে পারবো 4 বাই 2 ওমেগা এন। তাহলে জিটা সমান হচ্ছে 4 বাই 2 ওমেগা এন ইকুয়ালস টু 2 রুট ওভার জে বাই কে। এটা হচ্ছে এই যে রুট ওভার কে বাই জে হচ্ছে ওমেগা এন। তো যখন আমরা ওমেগা এন দিয়ে ডিভাইড করতেছি এই জন্য এটা হচ্ছে রুট ওভার জে বাই কে। এখন 20% ওভারশুটের জন্য জিটা ভ্যালু হচ্ছে 0.456, আমরা ওই ইকুয়েশন দিয়ে বের করছি। তো এই জায়গায় যদি 0.456 বসাই তাহলে জে বাই কে সমান পাবো 0.052। এই জায়গা থেকে কে জানি 5, সো কে এর ভ্যালু বসাইলে জে পাবো 0.26। পরে জে এর ভ্যালু যদি এই জায়গায় বসাই তাহলে ডি পাবো জে ইন্টু 4, এই জায়গা থেকে ডি পাবো 1.04 নিউটন মিটার সেকেন্ড পার রেডিয়ান। এইভাবে আমরা যে কোনো সিস্টেম যদি দেয়া থাকে, মেকানিক্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম, রোটেশনাল মেকানিক্যাল সিস্টেম, উইথ গিয়ার থাকতে পারে, উইদাউট গিয়ার থাকতে পারে, এভাবে বিভিন্ন রকমের সিস্টেম দেয়া থাকতে পারে। সো প্রথমে আমরা যেটা করব ট্রান্সফার ফাংশনটা বের করে নিব, পরে ওইটার সাথে কম্পেয়ার করে বাদবাকি কি কি বের করা লাগবে ওইভাবে আমরা অ্যাপ্রোচ করব। সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোলস, মানে সিস্টেমে যদি দুইটার চেয়ে বেশি পোল থাকে, under certain conditions a system with more than 2 poles or zeros can be approximated as a second order system that has just 2 dominant poles। মানে আমরা বলছি কি এই জায়গায় বলতেছি যে যদি দুইটার চেয়ে বেশি পোল বা জিরো থাকে তাহলে অনেক অনেক ক্ষেত্রে ওই ওই সিস্টেমটাকে আমরা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, এটাকে বলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তো কখন আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো,
যদি কেসটা খেয়াল করে দেখো, এই জায়গায় দুইটা পোল আছে আর এই জায়গায় আরেকটা থার্ড পোল আছে। তো এই থার্ড পোলটা এই পোল থেকে আমাদের যে দুইটা ডমিনেন্ট পোল আছে, এই পোল থেকে থার্ড পোলটা যত বেশি দূরে থাকবে তত হচ্ছে তার ডমিনেন্সটা কম থাকবে। কারণ আমরা হচ্ছে রেসপন্স বের করার ক্ষেত্রে দেখছি যে পোলের রিয়েল পার্টের জন্য রেসপন্স হয় e⁻⁻⁻⁻ আলফা টি এরকম। সো এই আলফা ভ্যালুটা যত বেশি লেফটে থাকে সে তত তাড়াতাড়ি ডিকে করে, সো তার ডমিনেন্সটা তত কম হয়। সো এই জন্য আলফা আর গ্রেটার দেন জিটা ওমেগা এন হইলে ইট অ্যাপ্রোচ সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। মানে আলফা আর যদি জিটা ওমেগা এন এইটা রিয়েল পার্ট থেকে অনেক বেশি বড় হয় তাহলে এইটা সেকেন্ড অর্ডার সিস্টেমের মতো আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি। এখন যেমন এই জায়গার ক্ষেত্রে হচ্ছে এটা অনেক কাছাকাছি, সো এই ক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেশন করলেও এটা ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন হবে না। কিন্তু এটা যখন আরেকটু দূরে যাবে তখন হচ্ছে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি যে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম, মানে এটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে এটা ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন হবে। তো এই ক্ষেত্রে এই তিনটা কেস দেখানো হচ্ছে, একটা হচ্ছে থার্ড পোলটা ইনফিনিটিতে আছে, মানে থার্ড পোলটা নাই অ্যাকচুয়ালি। আরেকটা তো হচ্ছে থার্ড পোলটা অনেক বেশি দূরে আছে, আরেকটা হচ্ছে থার্ড পোলটা অনেক কাছে আছে। এখন কতটুকু দূরে থাকলে ওইটাকে আমরা ভ্যালিড অ্যাপ্রক্সিমেশন হিসেবে ধরবো, এটার জন্য একটা রুল অফ থাম্ব আছে। এটা হচ্ছে কি, ইফ থার্ড পোল ইজ 5 টাইমস ফার্দার টু দ্য লেফট দেন দ্য ডমিনেন্ট পোল, মানে থার্ড পোল যেটা আছে এটা যদি ডমিনেন্ট পোল থেকে 5 টাইমস দূরে থাকে তাহলে উই উইল সে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ইজ ভ্যালিড। 5 টাইমস ফার্দার টু দ্য লেফট মানে বাম দিকে, কিন্তু লেফট সাইডে 5 টাইমস ফার্দার থাকবে, কারণ রাইট সাইডে চলে গেলে কিন্তু সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। সো রুল অফ থাম্ব হচ্ছে কি, যদি এই থার্ড পোলটা সেকেন্ড পোল গুলার চেয়ে 5 টাইমস লেফটে থাকে তাহলে এটাকে আমরা ভ্যালিডলি মানে একটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতে পারবো। তাহলে এই তিনটা কেসের জন্য এখন যদি আমরা রেসপন্স গুলা দেখি তাহলে বুঝতে পারবো। থার্ড কেসটা হচ্ছে আন্ডার ড্যাম্পড সেকেন্ড অর্ডার সিস্টেম, সো এটার রেসপন্স আমরা জানি এরকম। থার্ড কেসে দেখো এরকম একটা রেসপন্স হবে, একটা ওভারশুট থাকবে তারপর সেটেল হবে। সেকেন্ড কেসে আমরা যদি রেসপন্সটা ড্র করি তাহলে সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো এইটা মোটামুটি থার্ড কেসের কাছাকাছি। থার্ড যেটা হচ্ছে এটা অনেকটা সিমিলার রেসপন্স। সো এই জন্য আমরা এটাকে সেকেন্ডটাকে থার্ডের মতো সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন মানে এটাকে সেকেন্ড অর্ডার সিস্টেম ধরে ক্যালকুলেশন করতে পারি অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু ফার্স্ট কেসে রেসপন্সটা থার্ডের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট, দেখো অনেক বেশি ডিফারেন্ট। এই জন্য এইটার ক্ষেত্রে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হবে না, কারণ এই ক্ষেত্রে থার্ড পোল যেটা আছে এটাও সিস্টেমের রেসপন্সে ডমিনেট করে। এই জায়গায় দেখো তিনটা ট্রান্সফার ফাংশন এক্সাম্পল দেখানো হয়েছে, যেমন T1s এটা হচ্ছে পিওর সেকেন্ড অর্ডার সিস্টেম, সো এটার রেসপন্সটা হবে একদম সেকেন্ড অর্ডার সিস্টেমের মতো C1t। যেটা T2s এটা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেম কিন্তু -10 এ একটা থার্ড পোল আছে। তো -10 এ থার্ড পোল আছে, তার মানে হচ্ছে থার্ড পোলটা অনেক বেশি দূরে আছে। এই জন্য এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেট, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে যে এই দুইটা পোলের লোকেশন আগে বের করতে হবে, যে এই দুইটা পোলের রিয়েল পার্ট কত। তো এই দুইটা পোলের রিয়েল পার্ট থেকে এটা যদি 5 টাইমস বেশি দূরে হয় তাহলে অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা 5 টাইমস বেশি দূরে এটা করলে দেখা যাবে, তো এই জন্য অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড। রেসপন্স থেকেও দেখা যাচ্ছে C1t আর C2t দুইটার রেসপন্স অনেকটা সিমিলার। কিন্তু T3s যেটা এটার ক্ষেত্রে এই পোলটা আছে -3 তে, সো এটা হচ্ছে এটার চেয়ে অনেক বেশি কাছে, সো এটার ডমিনেন্স বেশি। এই জন্য ওইটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন হবে না, যে ওইটার এইটার মতো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো না, এই পোলটা তখন ডমিনেশন শুরু করবে। সো C3t এটার রেসপন্স C1 এর চেয়ে অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি এটা তো হচ্ছে সিস্টেমে যদি দুইটার চেয়ে বেশি পোল থাকে। এখন আমরা আগে যে ক্যালকুলেশন গুলা করছি ওইটাতে আমরা কোনো সিস্টেমের মধ্যে কোনো জিরো হিসাবে আনি নাই। এখন সিস্টেমের মধ্যে যদি জিরো থাকে তাহলে রেসপন্সটা কিরকম চেঞ্জ হবে। এস প্লাস এ এটা হচ্ছে সিএস, মানে আগে যে রেসপন্সটা ছিল উইদাউট জিরো। এখন এস প্লাস এ
এটা দিয়ে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে কি মাইনাস এ লোকেশনে একটা জিরো আসছে। সো জিরো যদি আসে সিস্টেমে তাহলে রেসপন্সটা কিভাবে চেঞ্জ হবে? সো এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি, এস প্লাস এ ইন্টু সিএস। এটাকে আমরা লিখতে পারি এস সিএস প্লাস এ সিএস। সিএসটা হচ্ছে আমাদের অরিজিনাল রেসপন্স যেটা আছে, যে এরকম যে অরিজিনাল রেসপন্স যেটা উইদাউট জিরো, এটা হচ্ছে সিএস। তাহলে এই জায়গায় আমরা সিস্টেম উইথ জিরো, এটার টোটাল রেসপন্সটাকে আমরা লিখতে পারি কি ডেরিভেটিভ অফ অরিজিনাল রেসপন্স, যে এস সিএস এটা হচ্ছে কি অরিজিনাল রেসপন্সের একটা ডেরিভেটিভ। তাহলে টোটাল রেসপন্স ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ অরিজিনাল রেসপন্স প্লাস a scaled version of the original response a into cs। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে স্কেলড ভার্সন অফ অরিজিনাল রেসপন্স। তাহলে সিস্টেমের মধ্যে যদি জিরো আসে তাহলে টোটাল রেসপন্সটা হবে অরিজিনাল রেসপন্সের ডেরিভেটিভ প্লাস অরিজিনাল রেসপন্সের ওয়েটেড ভার্সন। এখন কোন ক্ষেত্রে কোনটা ডমিনেট করবে? যদি ইফ এ ইজ লার্জ, এ যদি অনেক বেশি বড় হয় তাহলে এই টার্মটা ডমিনেট করবে। সো এ সি এস ডমিনেটস। সো এই টার্মটা যদি ডমিনেট করে তাহলে রেসপন্সটা একদম অরিজিনাল রেসপন্সের মতো হবে। সো রেসপন্স উইল বি লাইক দ্য স্কেলড ভার্সন অফ অরিজিনাল। কিন্তু যখন এ এর ভ্যালু অনেক বেশি ছোট হবে তখন হচ্ছে কি এর ডমিনেশনটা কমে যাবে। সো SCS এইটা ডমিনেট করা শুরু করবে। সো as A becomes small, SCS start to dominate. So more overshoot is added by derivative term. So SCS যখন ডমিনেট করা শুরু করবে, সো এটা যেহেতু ডেরিভেটিভ টার্ম, সো এইটার কারণে ওভারশুটটা বেশি হবে। সো এ যদি ছোট হয় তাহলে ওভারশুট বেশি হবে, আর এ যদি বড় হয় তাহলে অরিজিনাল রেসপন্সের মতো এইটা রেসপন্স হবে। যেমন আমরা যদি এই জায়গায় এক্সাম্পলটা দেখি, যেমন এই কেসে দেখো জিরো নো জিরো, এটা হচ্ছে নো জিরো কেস। তারপর 0 at -10, 0 at -5, আর একদম লেফটে হচ্ছে at-3। সো এ এর ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। যদি এ এর ভ্যালু বলছি আমরা যত বেশি ছোট হবে, এ এর ভ্যালু যত ছোট হবে এসসিএস এর ডমিনেশন তত বেশি হবে, যার ফলে ওভারশুটও বেশি হবে। এই জন্য দেখো -3 যেটা আছে ওইটাতে ওভারশুট সবচেয়ে বেশি। কিন্তু এ এর ভ্যালু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে নো জিরো কেস যেটা, যে এটা হচ্ছে নো জিরো কেস, তো এর ভ্যালু যত বাড়তে থাকবে এর রেসপন্সটা তত নো জিরো কেসের কাছাকাছি হইতে থাকবে। তো এইটা হচ্ছে যদি লেফট হাফে পোল থাকে। এখন সরি, লেফট হাফে যদি একটা জিরো থাকে। এখন যদি সিস্টেমের মধ্যে রাইট হাফ প্লেনে কোনো জিরো চলে আসে তাহলে কি হবে? আমরা বলছি রাইট হাফ প্লেনে কোনো পোল থাকতে পারবে না, কারণ রাইট হাফ প্লেনে যদি পোল আসে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। কিন্তু রাইট হাফ প্লেনে জিরো থাকতে পারবে, জিরো থাকলে সিস্টেমটা আনস্টেবল হবে না। সো সিস্টেমের মধ্যে যদি রাইট হাফ প্লেনে জিরো আসে তাহলে রেসপন্সটা কিরকম হবে? যেমন এই জায়গায় এস প্লাস এ না দিয়ে যদি আমরা এস মাইনাস এ ইউজ করি তাহলে কি হবে? s minus a into cs means s equals to a, that means রাইট সাইডে একটা জিরো আছে। সো এই ক্ষেত্রে রাইট সাইডে যদি জিরো আসে তাহলে আমরা এটাকে লিখতে পারবো scs minus acs। সো এই ক্ষেত্রে দেখো ডেরিভেটিভ টার্ম ইজ অফ অপোজিট সাইন অফ স্কেলড অরিজিনাল, যে এই দুইটা হচ্ছে একটা আরেকটার অপোজিট সাইনে আছে। Thus when derivative term dominates, the response will initially follow the opposite direction of original. So এই জন্য এইরকম সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম রেসপন্স উইথ জিরো এট রাইট হাফ প্লেন, এরকম সিস্টেমের ক্ষেত্রে অরিজিনাল রেসপন্স আর ডেরিভেটিভ রেসপন্স দুইটা হচ্ছে অপোজিট সাইনে আছে। যার কারণে যেটা হবে, যখন ডেরিভেটিভ টার্ম ডমিনেট করা শুরু করবে তখন হচ্ছে অরিজিনাল রেসপন্স যেই সাইনে আছে তার চেয়ে অপোজিট সাইনে প্রথমে আমরা একটা রেসপন্স পাবো। দ্য রেসপন্স উইল ইনিশিয়ালি ফলো দ্য অপোজিট ডিরেকশন অফ অরিজিনাল। যেমন এই জায়গায় এক্সাম্পলটা দেখো, যে আমাদের অরিজিনাল রেসপন্সটা হচ্ছে এই ডিরেকশনে। এখন যদি ডেরিভেটিভ টার্মটা ডমিনেট করে তাহলে ইনিশিয়ালি আমরা হচ্ছে কি অরিজিনাল ডিরেকশনের অপোজিট ডিরেকশনে একটা রেসপন্স পাবো, তারপরে আবার অরিজিনালে চলে আসবে। সো এই যে সিস্টেমটা, এগুলাকে বলা হয় নন মিনিমাম ফেজ সিস্টেম, স্টেপ রেসপন্স অফ এ
নন মিনিমাম ফেজ সিস্টেম। সো এটা হচ্ছে একটা নন মিনিমাম ফেজ সিস্টেমের রেসপন্স, মানে 0 যদি রাইট হাফ প্লেনে থাকে তখন ওইটাকে বলা হয় নন মিনিমাম ফেজ সিস্টেম। আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, তারপর ফার্স্ট কেস বলছে কি ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন VOS ডিভাইডেড বাই VIS, যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এটা দিয়ে এইটা ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। আর সেকেন্ড কেসে বলছে ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স অফ দ্য ফিল্টার, এইটার স্টেপ রেসপন্স বের করতে বলছে। তো প্রথমে আমরা যদি ট্রান্সফার ফাংশন বের করতে চাই, আমরা এটা সেকেন্ড চ্যাপ্টারে শিখে আসছি যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা ইলেকট্রিক্যাল সার্কিট থাকলে ট্রান্সফার ফাংশন কিভাবে বের করা যায়। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের জন্য এই ক্ষেত্রে আমরা লিখতে পারি IS, এটা সমান হচ্ছে VIS মাইনাস VOS ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা কিভাবে লিখলাম, যে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স প্লাস এই রেজিস্ট্যান্স, এটা করলে আমরা IS টা পাবো। কারণ এই দিক দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, যে এই ব্রাঞ্চে যে কারেন্ট আসতেছে ওই কারেন্টটাই এই দিকে চলে আসবে। কারণ অপারেশনাল এমপ্লিফায়ার পড়ার সময় আমরা জানি আইডিয়াল অপারেশনাল এমপ্লিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, দ্যাট মিন্স এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স ইনফাইনাইট, সো কারেন্ট জিরো। সো আইএস এই দিক দিয়ে যেটা আসবে এই দিক দিয়েও সেম আইএস আসবে, এই জন্য আমরা লিখতে পারবো আইএস সমান VO মাইনাস VI ডিভাইডেড বাই R1 প্লাস R2। আবার অপারেশনাল এমপ্লিফায়ারের গেইন যদি A হয়, আমরা জানি আউটপুট VOS এটা সমান হবে A ইনটু এই দুইটার ডিফারেনশিয়াল ভোল্টেজ V2S মাইনাস V1S, তাহলে এটা হচ্ছে তার গেইন থেকে পাইলাম। আবার V1S এই যে এই জায়গায় V1S এটা সমান আমরা লিখতে পারবো কি এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, সো V1S এটা সমান হচ্ছে IS R1 প্লাস VOS। সো এই জায়গা থেকে যদি আমরা IS এর ভ্যালু এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসায় দেই IS এর জায়গায়, তাহলে V1S সমান পাবো 1 বাই R1 প্লাস R2, R1 ইন্টু VIS প্লাস R2 ইন্টু VOS। তো এইটাকে পরে রিঅ্যারেঞ্জ করলে আমরা লিখতে পারবো V2S এটা সমান পাবো VIS। সো এটা রিঅ্যারেঞ্জ করে না, এই জায়গা থেকে যদি আমরা ভোল্টেজ ডিভিশন ইউজ করি, যে এই জায়গায় দেখো এই দুইটা ব্রাঞ্চের মধ্যে যদি আমরা ভোল্টেজ ডিভিশন ইউজ করি, তাহলে ইনপুট ভোল্টেজ হচ্ছে VIS এর একটা পার্ট এইটাতে ড্রপ হবে আর আরেকটা পার্ট এইটাতে ড্রপ হবে, এইটাতে যে ড্রপটা হবে ওইটা হবে V2S। তাহলে V2S এটা সমান আমরা লিখতে পারবো এই ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স ইনটু VI। সো V2S এটা সমান হবে VIS ইনটু 1 বাই CS ডিভাইডেড বাই R3 প্লাস 1 বাই CS, ভোল্টেজ ডিভিশন ইউজ করলাম। এখন এই V1 আর V2 এই দুইটা থেকে যদি এখানে V আউটপুটটা বের করি, তাহলে V আউটপুট বের করার পরে যদি আমরা V আউটপুট বাই V ইনপুট S বের করি, তাহলে ট্রান্সফার ফাংশনটা পাবো A ইনটু R2 মাইনাস R1 R3 CS ডিভাইড বাই R3 CS প্লাস 1 R1 প্লাস R2 ইনটু 1 প্লাস A। সো এটা হচ্ছে তার ট্রান্সফার ফাংশন। এখন এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কারণ আমরা জানি আইডিয়াল অ্যাম্প্লিফায়ারের গেইন হচ্ছে ইনফিনিটি, সো A হচ্ছে ইনফাইনাইট, A কে ইনফাইনাইট ধরে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে ফাইনাল যে ট্রান্সফার ফাংশনটা পাবো এইটাকে যদি পরে রিঅ্যারেঞ্জ করি তাহলে এরকম পাবো। তাহলে ফাইনাল যে ট্রান্সফার ফাংশন পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস R1 বাই R2 S মাইনাস R2 বাই R1 R3 C ডিভাইড বাই S প্লাস 1 বাই R3 C। এগুলো হচ্ছে সব ক্যালকুলেশন, সো এই জন্য আমি আর ডিটেলস বলতেছি না, এগুলো বুঝতে পারবা। তারপর হচ্ছে কি পার্ট বি, যেটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পার্ট বি তে বলছে let R1 equals to R2 and R3C equals to 1 by 10। তাহলে R1 যদি equals to যদি R2 হয় এই জায়গায়, আর R3C equals to 1 by 10 হয়, তাহলে ট্রান্সফার ফাংশনটা আমরা পাবো মাইনাস S মাইনাস 10 বাই S প্লাস 10। তারপরে কি বলছে find the step response of the filter। এখন আমরা ট্রান্সফার ফাংশনটা পাচ্ছি S minus 10 by S plus 10, এইটার স্টেপ রেসপন্স বের করতে বলছে। সো এখন এইটার স্টেপ রেসপন্স যদি বের করতে চাই,
তাহলে সিএস রেসপন্সটা হবে কি 1/s টার্ম আসবে, মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস s মাইনাস 10/s ইন্টু s প্লাস 10। তাহলে নিচের পার্টে দেখো দুইটা পোল আছে, সো এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, কিন্তু উপরে s মাইনাস 10 মিন্স s ইকুয়ালস টু 10 পজিশনে একটা জিরো আছে, তার মানে রাইট হাফ প্লেনে একটা জিরো চলে আসছে। সো এইটা হচ্ছে কি নন মিনিমাম ফেজ সিস্টেম। এখন এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করি তাহলে লিখতে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করলে মাইনাস 1/s প্লাস 10 প্লাস 10 ইন্টু 1/s ইন্টু s প্লাস 10, যে এটাকে দুই পার্টে ডিভাইড করছি জাস্ট, যে s মাইনাস a ইন্টু cs হলে আমরা কি লিখছি s cs মাইনাস a cs, এরকম যে প্রথমে s cs মাইনাস a হচ্ছে 10 cs, তাহলে s s ক্যান্সেল হয়ে যাবে, থাকবে মাইনাস 1/s প্লাস 10 প্লাস 10 ইন্টু 1/s ইন্টু s প্লাস 10। তাহলে এই মাইনাস 1/s প্লাস 10 এটাকে আমরা বলতেছি অরিজিনাল রেসপন্স, সো এটাকে আমরা সি নট এস বলতেছি। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি এস সি নট এস মাইনাস 10 সি নট এস, যে এখানে সি নট এস হচ্ছে মাইনাস 1/s ইন্টু s প্লাস 10। তাহলে যদি আমরা এখন Laplace transform the response without a zero expanding equation 4.79 into partial fraction, মানে এই ইকুয়েশনটাকে যদি CS, এটা হচ্ছে আমাদের টোটাল রেসপন্স, মানে টোটাল এই সিস্টেমের রেসপন্স, এইটাকে যদি আমরা এখন পার্শিয়াল ফ্র্যাকশন করি CS টাকে, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করে 1/s minus 2/s plus 10 লিখলাম। সো এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে রেসপন্স উইথ এ জিরো, জিরো থাকার কন্ডিশনে রেসপন্স আমরা পাবো সিটি, এইটা হচ্ছে এইটার জন্য আসবে 1 আর এটার জন্য আসবে 2 ই টু দি পাওয়ার মাইনাস 10t, তাহলে রেসপন্স পাচ্ছি 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 10t। এটা হচ্ছে সিস্টেম রেসপন্স উইথ এ জিরো। এখন যদি অরিজিনাল রেসপন্সটা বের করি, যে অরিজিনাল রেসপন্সটা হচ্ছে সি নট এস, যে এইটার জন্য যে রেসপন্সটা আসে এইটা যদি বের করি তাহলে এইটার জন্য পাবো মাইনাস 1/10 প্লাস 1/10 ই টু দি পাওয়ার মাইনাস 10t। এবং সি নট টি এটা হচ্ছে রেসপন্স উইদাউট এ জিরো, আর সি টি হচ্ছে রেসপন্স উইথ এ জিরো। এই দুইটা যদি আমরা প্লট করি তাহলে প্লটটা দেখতে পাবো এরকম, যে এটা হচ্ছে অরিজিনাল রেসপন্স আর এটা হচ্ছে তার যে এইটা আছে রেসপন্স উইথ এ জিরো। সো এটা যেহেতু নন মিনিমাম ফেজ, তাহলে দেখো টি যখন কম থাকবে, টি এর ভ্যালু যখন ছোট থাকবে, যেমন সাপোজ টি ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এই টার্মটা 1 হবে, এই জায়গায় পাবো আমরা মাইনাস 1। সো ইনিশিয়ালি টি এর ভ্যালু কম থাকলে ইনিশিয়ালি সেইটা হচ্ছে নেগেটিভ দিকে থাকবে, পরে আস্তে আস্তে পজিটিভে আসবে। দ্যাট মিন্স প্রথম দিকে ডেরিভেটিভ টার্মটা ডমিনেট করে। সো এটা হচ্ছে একটা নন মিনিমাম ফেজ সিস্টেম। দেখো এইটা একটু ক্রিটিক্যাল কেস, এটা বুঝতে পারছো নাকি? এটা একটু বলতে পারো কি, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। বুঝতে পারছো? जी सर। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।